ঢাকায় মৌসুমের প্রথম কালবৈশাখীর হানা, গরম কমেছে কিছুটা। কেন তারেক রহমান দেশে ফিরছেন না? খালেদের প্রশ্ন, যা বললেন দুদু। জানাবো ভারত বাংলাদেশের সম্পর্ক, মোদি ইউনূস বৈঠকের পর বড় মন্তব্য হাসিনা বিরোধী এনসিপি নেতার। এবং সর্বশেষ জানাবো ফেসবুক পোস্টে সাইয়েদ আব্দুল্লাহ, জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার মৌসুমের প্রথম কালবৈশাখীর হানা, গরম কমেছে কিছুটা। দিনভর তাপপ্রবাহ, বিকেল গড়াতেই আকাশ কালো মেঘ করে হাজির। সন্ধ্যার পর দমকা হাওয়া ও বৃষ্টি। চৈত্রের সেই দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়ো বৃষ্টিতে টানা গরমে হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক প্রশান্তি মিলেছে। আবহাওয়াবিদরা বলছেন রোববারও ঢাকা সহ বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে। দুপুর পর্যন্ত রোদ থাকলেও পরে তাপমাত্রা কমতে পারে। বিকেল থেকে রাত পর্যন্ত সময় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ বলছে শনিবার বিকেল থেকে আকাশ কিছুটা মেঘলা হতে শুরু করে। সন্ধ্যা 7টার পর শুরু হয় দমকা হাওয়া। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় হিসাবে বাতাসের সবচেয়ে বেশি গতিবেগ ছিল ঘন্টায় 40 কিলোমিটার। তবে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে মাত্র 1 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চৈত্র মাসের যে স্বাভাবিক আবহাওয়া তা এখন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ দিনে রোদ ও বিকেলে দমকা হাওয়া ও কালবৈশাখী হয়। তবে আগামী 3-4 দিনে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রাজধানীতে ঝড় ও দমকা হাওয়া শুরু হওয়ার পর রাস্তায় থাকা ময়লা ও ধুলা উঠতে থাকে। ফলে সড়ক দিয়ে চলাচলকারী রাজধানীবাসী বিড়ম্বনার মধ্যে পড়েন। অনেকে নিরাপদ স্থান খুঁজতে ছোটাছুটি শুরু করেন। তবে যেসব এলাকায় নির্মাণ কাজ চলছে সেখানে বেশ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষণে বলছে, দিনের বেলায় দেশের অর্ধেকেরও বেশি এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গরম ছিল রাজশাহীতে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকাতেও দিনে দাবদাহ ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস। দিনে প্রখর রোদের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন ভাগ এলাকায় মানুষকে গরমের কষ্টে থাকতে হয়। আর্দ্রতা বেশি থাকায় রোদে অল্প সময় থাকলেও ঘেমে একাকার হতে হয়েছে। ফলে সন্ধ্যায় মেঘ ও সামান্য বৃষ্টিতে গরম কিছুটা কমে যাওয়ার মধ্যে স্বস্তি নেমে আসে। কেন তারেক রহমান দেশে ফিরছেন না? খালেদের প্রশ্নে যা বললেন দুদু। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন এখনো দেশে ফিরছেন না এমন প্রশ্নের জবাবে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির এই মুহূর্তে তারেক রহমান সর্বোচ্চ নেতা, তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নাও নিতে পারেন তিনি, সেটিও হতে পারে। দেশের পরিস্থিতি সবকিছু তিনি পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যে তিনি দেশের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। এখন প্রশ্ন হতে পারে, এরপরেও কেন তিনি দেশে আসছেন? একটু অপেক্ষা করি না, কিছু সিদ্ধান্ত তার উপর ছেড়ে দিই। আমি মনে করি অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। গত 8 ফেব্রুয়ারি ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিন উপস্থাপনায় টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। এছাড়াও ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন যুগান্তরের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল। সেখানে সমন্বয়কদের রাজনৈতিক উদ্যোগ, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা, বিএনপির কর্মকাণ্ড, আওয়ামী লীগের পরিণতি, এমন নানা বিষয় নিয়ে কথা বলেন আলোচকরা। জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন যারা, তাদের উদ্যোগে রাজনৈতিক দল গঠিত হয়েছে। বিদেশি সংবাদ মাধ্যম দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়টিতে সমর্থন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিরপেক্ষ একটি সরকারের প্রধান হয়েও কেন তিনি শিক্ষার্থীদের দল গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে সবাই আন্দোলন চেয়েছে, বিপ্লব চেয়েছে, মুক্তিযুদ্ধ চেয়েছে, কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে কেউ দল চায়নি। ডক্টর ইউনূসের কাছে এইভাবে কেউ শিক্ষার্থীদের কাছে কেউ দল চায়নি। তাই বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, বলছেন বিএনপির এই নেতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অপসারণ, নতুন সংবিধান প্রণয়ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এসব দাবি রয়েছে, কিন্তু বিএনপি রাজি না থাকায় অন্তর্বর্তী সরকার এগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে বিশ্লেষকরা বলছেন, বিএনপির সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয়েছে। এই বিষয়টি মানতে রাজি নন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলছেন, আগে যাই করে থাকুক, গত 15 বছর আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, আর বিএনপির অবস্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নিবেদিত ছিল। ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে যেমন পার্থক্য, দল দুটির মধ্যেও তেমন পার্থক্য রয়েছে, মনে করেন দুদু। ভারত বাংলাদেশের সম্পর্ক, মোদি ইউনূস বৈঠকের পর বড় মন্তব্য হাসিনা বিরোধী এনসিপি নেতার।
বিগত দিনে বাংলাদেশে ইসকন বিরোধী মনোভাব তৈরিতে উস্কানি দিতে দেখা গিয়েছিল এই সার্জিসকে। বিভিন্ন সময় ভারত বিরোধী মন্তব্য করতেও শোনা গিয়েছে তাকে। এই হলো সার্জিসের গলায় ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা থাকলেও তাতে যেন কিছু প্রচ্ছন্ন হুমকি শুরু। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের সময়ই নরেন্দ্র মোদীর তরফ থেকে বলা হয়েছিল ঢাকার তরফ থেকে যেন এমন কোনো কিছু না বলা হয় যাতে উত্তেজনা বৃদ্ধি পায়। এরই মাঝে বাংলাদেশের হাসিনা বিরোধী ছাত্রনেতা সার্জিস আলম যেন হুঁশিয়ারি সুরে সুসম্পর্কের বার্তা দিলেন ভারতকে নিয়ে। ইউনূসের সঙ্গে মোদীর বৈঠকের পরে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল সার্জিস আলমকে। এই আবহে এনসিপি নেতা বলেন, শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে, তবে এই সমতার সম্পর্কে কেউ আধিপত্য বিস্তার করতে চাইলে সেই চোখ রাঙানিকে আর মেনে নেওয়া হবে না। এরপর সার্জিস আরো বলেন, শুধু ভারত নয়, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশের সঙ্গে সম্পর্ক থাকলে সামনের দিকে এগিয়ে যাবে দেশ। উল্লেখ্য, বিগত দিনে বাংলাদেশ ইসকন বিরোধী মনোভাব তৈরিতে উস্কানি দিতে দেখা গিয়েছিল এই সার্জিসকে। বিভিন্ন সময় ভারত বিরোধী মন্তব্য করতেও শোনা গিয়েছে তাকে। এখনো সার্জিসের গলায় ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা থাকলেও তাদের জন্য ছিল প্রচ্ছন্ন এক হুমকি শুরু। এদিকে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয় থেকে উস্কানিমূলক মন্তব্যের বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। অপরদিকে ইউনূসের তরফ থেকে শেখ হাসিনার ইস্যু উত্থাপন করা হয়েছিল। মোদী ইউনূস বৈঠক নিয়ে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সীমান্ত অনুপ্রবেশ আটকানো নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী বলেন, এদিকে এমন কিছু যেন না বলা হয় যাতে উত্তেজনা বাড়ে। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয় নিয়ে তদন্তের আর্জি জানান। এদিকে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টির উপর বাংলাদেশের সরকারকে জোর দিতে আবেদন জানান প্রধানমন্ত্রী। এদিকে এই বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, শেখ হাসিনা প্রত্যর্পণ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে প্রধান উপদেষ্টার। এছাড়া তিস্তা এবং গঙ্গা নিয়ে কথা হয়েছে দুই নেতার। আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। ফেসবুক পোস্টে সাইয়েদ আব্দুল্লাহ, জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মোহাম্মদ আশিকুর রহমান হৃদয় শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর পরে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেছেন, অবশেষে মারাই গেছে হৃদয়। 17 বছর বয়সী হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত। গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয় হৃদয়। তার মাথার ভেতর 3টা গুলি ছিল। গত 5ই আগস্ট পরবর্তী সময় ঢাকা মেডিকেলে চিকিৎসা হয় তার। 2টা গুলি বের করা সম্ভব হলেও আরেকটা বের করা সম্ভব হয়নি। সেখানে দরকার ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া, কিন্তু সেই ব্যবস্থাও করা হয় নাই। আর গুলি বের করতে না পারায় তাকে এতগুলো মাস জ্বালা যন্ত্রণা নিয়ে থাকতে হয়েছে। থেকেই গায়ে প্রচন্ড জ্বর আসতো। সম্প্রতি শরীরের অবস্থা খুব খারাপ হয়ে উঠলে শুক্রবার দুপুরের দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তাকে। বিকাল 4টার দিকে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে হৃদয়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এই দোয়া করা ছাড়া আর কি করার আছে এখন। হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেছেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারেনি। নিজের রিকশা ও একটি গরু বিক্রির টাকা